ডিসিকে বলছি, এসপিকে বলছি, বিভাগীয় কমিশনারকে বলছি, অবিলম্বে আমার এই গরিব দুঃখী কৃষকের পাশে এসে দাঁড়ান। আমার কৃষক যেন হারিয়ে না যায়, আমার কৃষি যেন হেরে না যায়, আমার কৃষি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। তিস্তার সংকট তো আমরা ঐতিহাসিকভাবে জানি যে 4টা জেলার লক্ষ লক্ষ তিস্তা পাড়ের মানুষের যে দাবি বহু বছরের, এবং আমরা যখন কয়েক মাস আগে চাইনিজ রাষ্ট্রদূতের সাথে আমাদের দেখা হয়েছিল, এবি পার্টির একটা মিটিং ছিল, সেখানেও কিন্তু আমরা এই দাবির ব্যাপারে বলেছি যে আমরা এই প্রকল্পকে সমর্থন করি এবং যত দ্রুত সম্ভব, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান করেছি দ্রুততার সাথে এই প্রকল্পর কাজ শুরু করা দরকার। কারণ একটা নদী কিভাবে লক্ষ লক্ষ মানুষের বছরের পর বছর, দশকের পর দশক ধরে কষ্টের একমাত্র কারণ হতে পারে, তার একটা ক্লাসিক্যাল উদাহরণ হচ্ছে এই তিস্তা এবং তিস্তা পাড়ের জনগোষ্ঠী। এবং এইটা তো শুধু নদী না, এটা পুরো জীবন জীবিকা, প্রজন্মের পর প্রজন্মের বেঁচে থাকার যত স্মৃতি সব কিছু জড়িয়ে আছে এই নদীর সাথে। তো সেই জায়গা থেকে আমাদের এবি পার্টির তরফ থেকে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার এই ব্যাপারে আমাদের ইতিবাচকতার কথা জানিয়েছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন যে প্রফেসর ইউনূস যখন চায়নাতে গেছেন, উনি শুধু তিস্তা না, সে বাংলাদেশের টোটাল যে রিভার বের আছে এই পুরো বিষয়টাকে নিয়ে একটা মহাপরিকল্পনা কিভাবে করা যেতে পারে 50 বছরের জন্য, 100 বছরের জন্য, সেই বিষয়েও চাইনিজ সরকারের সাথে কথা বলেছেন, তাদেরকে সেটার জন্য প্রস্তাব দিয়েছেন। তো আমরা বারবার একই দাবি তুলছি সরকারের কাছে, এবং ভবিষ্যতেও যারা ফেব্রুয়ারি পরে যেই সরকার আসবে, এইটা ইমিডিয়েটলি, যেহেতু চীনা কোম্পানিকে এই কাজের জন্য অলরেডি দায়িত্ব দেওয়া হয়েছে, চীনা সরকার আগ্রহ প্রকাশ করেছে, তারা সব কিছু নিয়ে এটা প্রস্তুত। আমরা এই ঐতিহাসিক প্রকল্পের বাস্তবায়ন চাই। এটা প্রযুক্তি বান্ধব হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে, এবং দীর্ঘমেয়াদের এটার কোনো কনসিকুয়েন্স যেন এলাকাবাসীকে পোহাইতে না হয়, সেটার ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। এটা আমরা বারবার বলেছি, কারণ পৃথিবীতে বহু এরকম বাঁধ এবং প্রকল্পের কনসিকুয়েন্স পরবর্তীতে ওই এলাকাবাসীর জন্য অভিশাপ বয়ে নিয়ে আসছে। তো দীর্ঘমেয়াদে পরিবেশের কোনো সংকট হতে পারে কিনা সেটাও যেন আমরা প্রচণ্ড রকম করে ভেবে দেখি, বাট এটা ইমিডিয়েটলি রেজলিউশন হওয়া দরকার। রংপুরের একটা বড় সমস্যা যেটা ইদানিং আমরা পত্রিকাগুলোতে দেখলাম, সেটা হচ্ছে সার, বীজ এবং কীটনাশকের সংকট চলছে। ইতিমধ্যে আমি একাধিক উপদেষ্টার সাথে কথা বলেছি এই বিষয়ে, যে বোঝার চেষ্টা করছি যে আসলে এই সংকটটা কি সরকারের অর্থ ঘাটতি, সংকটটা কি সরকার সাফিসিয়েন্ট পরিমাণ বীজ, কীটনাশক এবং সার ডিলারদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি এরকম যে সময় মতো পৌঁছানো হচ্ছে না, সমস্যাটা কোথায়? তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সরকারের তরফ থেকে আসলে এখানে সমস্যা নাই। যেটা হয়েছে যে রাজনৈতিক ছত্রছায়ায় ডিলারদের সিন্ডিকেট গড়ে উঠেছে, এবং তারা যেটা করছে সরকারের কাছ থেকে ভর্তুকিতে এবং অল্প দামে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কৃষকের কিনে আনছে, সার, বীজ এবং কীটনাশক কিনে এনে সেটা কৃষকের কাছে বিক্রি না করে খুচরা মূল্যে বিভিন্ন অন্যান্য সেলারদের কাছে বিক্রি করে দিচ্ছে। এবং অন্য সার বিক্রিদের কারণে, বিক্রি করবার কারণে যেটা হচ্ছে, কৃষককে এখন বেশি দামে এটা কিনতে হচ্ছে। তো বেশি দামে কিনতে হলে যেটা হচ্ছে, তার শস্য, ধান, চাল, আলু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। বেড়ে যাবার কারণে যেটা আলটিমেটলি হবে সেটা হচ্ছে, তিনি আর এটা লাভজনক মূল্যে বিক্রি করতে পারবেন না। এবং এটার কনসিকুয়েন্স কি দেখেন, কনসিকুয়েন্স হচ্ছে যে আগামী বছরে কৃষক এত বেশি দৈন্য দশায় পড়ে যাবেন, তিনি আর চাষই হয়তো করবেন না। আমি গতকালকে কুড়িগ্রামে গেলাম, সেখানে দেখলাম 7,500 হেক্টর জমি অনাবাদি রয়ে গেছে। কারণ হচ্ছে কৃষকরা এটা চাষ করবার মধ্যে কোনো লাভ দেখছেন না। সে যে পরিশ্রম করবেন, সে যে এখানে সে বিনিয়োগ করবেন, কীটনাশক কিনবেন, সার কিনবেন, বীজ কিনবেন, সেটার মধ্য দিয়ে যে পরিশ্রমটা হবে, এই পুরো যোগফলটা বছর শেষে তাকে কোনো লাভ দেবে না। তার থেকে তিনি একটা শহরে গিয়ে অটো চালাবেন অথবা ঢাকাতে গিয়ে রিক্সা চালাবেন, সেটাকে সে লাভজনক বোধ করছে। এবং এই সংকট যদি চলতে থাকে, কৃষকরা যদি কন্টিনিউয়াসলি তার পেশা থেকে চলে আসে, অন্য পেশায় চলে যায়, শহরে চলে যায়, গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে অনেকগুলো জাতীয় সংকট তৈরি হবে। ঢাকা শহর ইতিমধ্যে অনেকগুলো শহর বসবাসের অযোগ্য হয়ে গেছে। সেখানে অটো এবং রিক্সার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে গেছে। রংপুরেও দেখলাম একই রকম, প্রতিবারে যখন আমি আসি মনে হচ্ছে জ্যাম আগের থেকে মনে হয় আরেকটু বেশি হয়ে গেছে, আরেকটু বেশি লাগছে। কারণ গ্রামগঞ্জ থেকে কৃষকরা চাষবাস বাদ দিয়ে তারা এখন শহরে চলে আসছেন।
তো এই সমস্যাটা কিন্তু আমাদের শুধু কৃষির সমস্যা করবে না, এটা রাষ্ট্রের মাল্টিপল সংকট তৈরি করবে, যেটা রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে এটাকে অ্যাড্রেস করতে পারতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই যে রাজনৈতিক ছত্রছায়ায় সারের ডিলার, কীটনাশকের ডিলার, বীজের ডিলারের ভিতরে যেই সিন্ডিকেট ডেভেলপ করেছে, এইটা অবিলম্বে ভেঙে দিতে হবে। বাংলাদেশে কোনো শক্তি জনগণের শক্তির থেকে বড় শক্তি না, সেটা আমরা বারবার প্রমাণ করেছি। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই ডিলারশিপের নামের চাঁদাবাজি এবং সিন্ডিকেট চলতে পারবে না। সে যত বড় রাজনৈতিক দলের নেতা হোক, সে যত তাড়াতাড়ি ক্ষমতা আসুক, আমরা কৃষকের পক্ষে, ডিলারদের পক্ষে না, সিন্ডিকেটের পক্ষে না, আমরা তিস্তাবাসীর পক্ষে, তিস্তার দাবিত জনগণের পক্ষে, আমরা গরিব দুঃখী মানুষের পক্ষে। অতএব ডিলারশিপের নামের সিন্ডিকেট অবিলম্বে রাষ্ট্রকে ভেঙে দিতে হবে। ডিসিকে বলছি, এসপিকে বলছি, বিভাগীয় কমিশনারকে বলছি, অবিলম্বে আমার এই গরিব দুঃখী কৃষকের পাশে এসে দাঁড়ান। আমার কৃষক যেন হারিয়ে না যায়, আমার কৃষি যেন হেরে না যায়। আমার কৃষি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, এইটা আমরা সিম্পলি নিতে পারবো না। আলুতে যারা গত বছর অথবা গত সিজনে যারা ইনভেস্ট করেছেন, এইরকম প্রচুর কৃষকের কাছ থেকে আমরা শুনছি যে খরচ এত বেড়ে গেছে, পার্টিকুলারলি তাদের যে স্টোরেজ করা হচ্ছে, স্টোরেজের কষ্টের কারণে যেটা হচ্ছে, আলু চাষিরা স্টোরেজ থেকে আলুটা বের করছেন না। বের না করার কারণে যেটা হচ্ছে, তার যে কৃষির যে ইনভেস্টমেন্ট, এইটা সে হারিয়ে ফেলছে। এবং সিন্ডিকেটের কারণে একইভাবে ওখানেও স্টোরেজের সিন্ডিকেট ডেভেলপ করেছে। ওখানে খরচ বাড়তেছে, ঋণের উপরে সুদ বাড়ছে, মহাজনী সুদ বাড়ছে। সুদের এই টাকা শোধ করতে না পারার কারণে কৃষক মাঠে পথে বসে যাচ্ছে। আমরা সরকারকে বলছি যে বাংলাদেশের যে লুটেরা শ্রেণীদেরকে আপনারা ঋণ শিডিউল করবার নামে নামে বারবার মাফ করে দেন, সেই ক্রিমিনালদেরকে মাফ করে না দিয়ে আমার এই কৃষকের ক্ষুদ্র ঋণগুলোকে মাফ করে দেন। কৃষি ঋণগুলোকে মৌকুফ করেন। যারা ব্যাংক থেকে লোন নিয়ে সুদে ঋণ নিয়ে আজকে পথে বসে গেছে, আলু চাষ করে, শস্য ফলায়, ধান চাষ করে তাদেরকে বাঁচিয়ে রাখেন। এইটা করলে রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা হয়তো খরচ হবে, কিন্তু আমার লক্ষ লক্ষ কৃষক পরিবার এবং কৃষকের জীবন বেঁচে যাবে, কৃষি বেঁচে যাবে।